যাদেরকে আমরা জেনজি বলে জানি আর কি, তাদের ক্ষেত্রে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়াশোনার ক্ষেত্রে ইউটিউব থেকে সোর্স কালেক্ট করা, এই বিষয়টা বেশি। আপনার কি মনে হয় এই ছাত্রছাত্রীগুলোকে শেক্সপিয়ার পড়ানো, ওথেলো পড়ানো, টেকনিক্যাল লাইনের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের কি এই লিটারেচারের মধ্যে এতটা ইনভলভ করা যেতে পারে? এখন এই মোবাইল ফোন বা এআই বা এই প্রযুক্তিগত যে উন্নতি, সেইটার থেকে কেউই আলাদা থাকতে পারছে না। কিছু ছাত্রছাত্রী গেমিং এবং স্ক্রলিংয়ে এত ব্যস্ত হয়ে পড়েছে যে তাদের আর অন্য কোনো দিকে যাওয়ার সময় বা এনভায়রনমেন্ট কোনোটাই নেই। চিন্তার ব্যাপার, সবার আগে নিজের পেট চালাতে হবে। আজকের দুনিয়াটা এমন হয়ে গেছে, প্রতিটা জিনিসের কর্পোরেট যে আমাদের সমাজ, সেখানে বাম রাজনীতিকে আপনি কতটা প্রাসঙ্গিক বলে মনে করছেন? এই রিসেন্টলি মেসিকে নিয়ে যে ম্যাসাকারটা হলো, এর আগেও হয়েছে করে ইস্ট বেঙ্গল মোহনবাগানের যে সমস্ত ম্যাচগুলো থাকে, আফটার রেজাল্ট পলিটিক্যাল যে সিনারিওগুলোকে দেখতে পাওয়া যায়, সেটাকে কি আপনি সমর্থন করেন? একদম ভীষণ অঙ্গাঙ্গিভাবে সম্পর্কযুক্ত। কোনো লেখক, কোনো কবি যদি নিজের সমাজকে নিজের লেখায় প্রতিফলিত না করেন, তার লেখা সাহিত্য বলে প্রতিগণিত হতেই পারে না। গুড ইভিনিং সবাইকে। বিয়ন্ড সিলেবাস উইথ কেবি নতুন একটা পর্ব নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আমার নাম আদিত্য। আজকে এই অনুষ্ঠানটা আমি হোস্ট করব। তো আজকে আমাদের এই অনুষ্ঠানের যিনি গেস্ট, তিনি হচ্ছেন মাননীয় স্নেহাশিস চ্যাটার্জি। আমার এবং শ্রীরামপুরের বহু মেধাবী ছাত্রছাত্রীদের উনি শিক্ষক। আমি নিজেও ব্যক্তিগতভাবে ওনার ছাত্র, লাস্ট ইয়ার আমি ওনার কাছ থেকে পাস আউট। তো আজকে সন্ধ্যাটা আমরা বিভিন্ন রকম গল্প আড্ডা দিয়ে ভাগ করে নেব এবং অনেক প্রশ্ন যেগুলো আমাদের মনে আছে তার উত্তর জানতে চাইবো আমরা আজকে স্যারের কাছ থেকে। তো স্যারের কাছ থেকে দুটো কথা আমরা শুনে তারপরে আমাদের আজকের এই পর্বটা শুরু করব। নমস্কার, আমার নাম স্নেহাশিস চট্টোপাধ্যায়। শ্রীরামপুর শহরে দীর্ঘদিন ধরেই শিক্ষকতা করছি। ইংরেজি শিক্ষকতা করি আমি। চেষ্টা করি তাদেরকে শেখানো, শিখতে শিখতে, শেখাতে শেখাতে এই চলছে আর কি। স্যার, আমাদের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, আপনি তো আপনার ছাত্র জীবনে যথেষ্ট মেধাবী ছাত্র ছিলেন, আমরা যতদূর জানি। তো সেই জায়গা থেকে কলেজ কমপ্লিট করার পর কেন শিক্ষকতাটাকেই আপনার নিজের জন্য উপযুক্ত বলে মনে হলো? মানে আমাদের এখন বর্তমানে আমাদের কাছে পেশা হিসাবে বেছে নেওয়ার মতো অনেক অপশনস রয়েছে। তো আপনি একজন মেধাবী ছাত্র হওয়ার পরেও কেন শুধুমাত্র শিক্ষকতাটাকেই নিজের পেশা হিসাবে বেছে নিলেন? কোনো বিশেষ কারণ ছিল নাকি আপনার শুধু ভালো লাগতো বলেই আপনি এই জায়গাটায় এসেছেন? সেটা যদি আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, এক্ষেত্রে যেটা বিষয়, বাবাকে ছোটবেলা থেকেই চোখের সামনে দেখা, বাবাও সাহিত্যের ছাত্র, কিন্তু যেটা বাবার মধ্যে একটা আফসোস দেখতে পেতাম যে বাবা রেলে চাকরি করতেন, যে নিজের যে পড়াশুনো এবং অর্থাৎ আমি বলতে পারি যে পেশা এবং নেশা, যদি পড়াশুনোটা যদি নেশা হয়, যদি সেটা যদি যেটা নিয়ে কথা বলছি বা যেটা ভাবছি, যেটা নিয়ে ভাবতে ভালো লাগছে, নিজের প্রিয় বিষয়, সেটা ব্যবহার করার কোনো কিন্তু জায়গা ছিল না বাবার কাছে। তো এর ফলে আমি দেখেছি যে বাবা ওই সাহিত্য চর্চা করার জন্যই বাড়িতে ইংরেজি পড়াতেন, অনেক বয়স পর্যন্ত পড়িয়েছেন, ইভেন রিটায়ার হয়ে যাওয়ার পরে। সেখান থেকেই মনে হয় যে নিজেও যেহেতু ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশুনো করছি, সুতরাং সেক্ষেত্রে নিজের যে বিষয়টা, তার চর্চা বজায় রাখার একমাত্র মাধ্যম বোধহয় শিক্ষকতা, তাছাড়া অন্য কিছু হতে পারে না। সেই কারণেই প্রাথমিকভাবে শিক্ষকতায় নিজের নেশাটাকেই আপনি নিজের পেশায় পরিণত করেছেন, কিছুটা নিজের ভালো লাগা আর কিছুটা নিজের বাবাকে দেখে আপনার বিষয়টা। আচ্ছা, এই যে আপনার যে প্রাতিষ্ঠান কেন্দ্রিক শিক্ষকতার ব্যতিক্রমী হয়ে আপনি যে ব্যক্তিগত উদ্যোগে শিক্ষকতা করছেন, মানে
আমরা যা দেখে আসছি যে কলেজ বা ইউনিভার্সিটি লেভেল, ইভেন কোনো ভালো স্কুল, সেই জায়গায় যদি আপনি শিক্ষকতা করতেন হয়তো একটা ভালো অ্যামাউন্টের স্যালারি হয়তো আপনাকে তারা অফার করতো। তা এই বিষয়টা কখনো আপনাকে অ্যাট্রাক্ট করেনি? না, একেবারে অ্যাট্রাক্ট করেনি সেটা বলা ভুল। করেছে, অবশ্যই করেছে। বিশেষ করে যখন নিজের ব্যাচমেটদেরকে দেখেছি যে তারা বিভিন্ন জায়গায় কলেজে বা স্কুলে শিক্ষকতা করছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার যে স্বাচ্ছন্দ্য বা প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার যে নিরাপত্তা সেটা তারা পাচ্ছে, ভোগ করছে, কখনো কখনো আমারও মনে হয়েছে যে তাহলে কি প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত হয়ে যাব। সে চেষ্টা যে একেবারে করিনি সে কথা বলা ভুল। বিভিন্ন কর্পোরেট শিক্ষা সংস্থা তাদের সঙ্গে জড়িত থেকে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক এবং অ্যাকাডেমিক্স সেই কোর্স আমি পড়িয়েছি। কিন্তু যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমার যে মোটো, আমার যে উদ্দেশ্য, তার সাথে এই প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার আকাশ এবং পাতাল ফারাক। এবং একটা নিয়ন্ত্রণ যেন রয়েছে প্রতিষ্ঠানে শিক্ষকের ওপরে, মানে হয়তো সব ক্ষেত্রে সেটা খারাপ ভালো সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু নিয়ন্ত্রণটা রয়েছে। আমি এখানটায় একটু বাঁধন হারা পড়ানোর ব্যাপার। মানে আপনি, আপনার কোথাও গিয়ে এটা মনে হয়েছে যে একটা প্রতিষ্ঠান কেন্দ্রিক শিক্ষকতায় আপনার ব্যক্তিগত স্বাধীনতাটা হস্তক্ষেপ করা হচ্ছে? একদমই একদমই একদম। না, আপনি নিজে ব্যক্তিগতভাবে শিক্ষকতা করে এখন আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন নিশ্চয়ই তাহলে? হ্যাঁ, অবশ্যই। এ প্রসঙ্গে একটা কথা বলি, হয়তো মনে হতে পারে যে কিন্তু পড়াতে তো হচ্ছে আমাকে পাঠ্যক্রম ভিত্তিকই, সেখানে তো আমি বাইরে গিয়ে অন্য কিছু পড়াতে পারছি না। সিবিএসই সিলেবাসে, আইসিএসই সিলেবাস বা ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে বর্ধমানের সিলেবাস পড়াতে পারছি না, ঠিক কথা। কিন্তু সেই দুটোকে যোগ করে দেওয়ার সেই স্বাধীনতাটা বা তার সঙ্গে যুক্ত আরও যে বিষয়গুলো রয়েছে সেইগুলো বলার এখতিয়ার কিন্তু আমার থাকছে। আর কোথাও গিয়ে একটা কথা আমার আরও মনে হয়েছে যে একটা প্রতিষ্ঠানে কাজ করে সেখানে যে পরিমাণ শ্রম বা সেইটা দিতে হবে, তারপরে এসে বা এই যে একটা ব্যক্তিগত যে শিক্ষা প্রতিষ্ঠান নিজের উদ্যোগে তৈরি করা, সেখানে হয়তো অতটা এনার্জি আমি দিতে পারবো না, অতটা শ্রম আমি দিতে পারবো না। সেই কারণেই আরও বিরত থাকা প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনি ব্যবস্থা তো থেকে। বিভিন্ন প্রতিষ্ঠানেও পড়িয়েছেন এর আগে, আর বর্তমানে সম্পূর্ণভাবে ব্যক্তিগত উদ্যোগেই আপনি পড়াচ্ছেন। তো যখন আপনি কোনো প্রতিষ্ঠানে কোনো ছাত্রছাত্রীকে পড়াচ্ছেন, তাদের মধ্যে যদি কারোর ভালো রেজাল্ট হচ্ছে না বা কোনো কারণে কোথাও গিয়ে সে আটকে যাচ্ছে, সেই জায়গায় জবাবটা আপনাকে হয়তো প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে দিতে হচ্ছে, কিন্তু ব্যক্তিগতভাবে যখন আপনি পড়াচ্ছেন এই জবাবটাই আপনার কাছে সরাসরি সেই ছাত্রের অভিভাবকরা এসে চাইছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কোনটা আপনার কাছে বেশি সহজ, কাকে ফেস করাটা বেশি সহজ বলে আপনি মনে করেন? এক্ষেত্রে বলি যে তুই যে দ্বিতীয় কথাটা বললি সেটাই একদমই তাই, যে ব্যক্তিগতভাবে যখন ছাত্রের মা বাবা এসে সিঙ্গুলারলি 1:1 আমার সঙ্গে কথা বলছেন, আমি কিন্তু তার দুর্বলতাটা চিহ্নিত করতে পারছি পর্যাপ্ত সময় নিয়ে, যেটা কখনোই একটা প্রতিষ্ঠানের একদিনের পিটিএম বা প্যারেন্ট টিচার্স মিটিংয়ে সম্ভব নয়। অথচ বিষয়টা এমন যে মেধাবী হোক বা অমেধাবী, সাধারণত এই প্রাইভেট এবং কর্পোরেট যে পুঁজিবাদী শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকে তাদের উদ্দেশ্য হচ্ছে কোনোভাবে অ্যাডমিশন করানো এবং ছাত্র সংখ্যা বাড়ানো, কোয়ান্টিটি ওভার কোয়ালিটি। আমি সব শিক্ষা প্রতিষ্ঠানের কথা কিন্তু বলছি না, বেশিরভাগ, তবে বেশিরভাগটাই এরকম। সেখানে কোথাও গিয়ে সমস্যা হয় বই কি। আমি একটা ছেলে যে 50 পাওয়ার মতো ছেলে, তাকে আমি ঠিকভাবে পড়িয়ে আমি তাকে 70 পাওয়াতে পারি, কিন্তু তাকে যদি আমি 100 পাওয়ানোর মতো একটা অ্যাপ্রোচ নিয়ে পড়াতে যাই, আমি বলছি না সে হয়তো ইংরেজিতে খারাপ, সে কিন্তু অঙ্কে ভীষণ ভালো, সে অঙ্কে 100 পাবে, দেখা যাচ্ছে অঙ্কটাও যাবে এবং ইংলিশটাও যাবে, এগুলো ডুববে ওগুলো ডুববে। একইভাবে যে ছেলেটা অঙ্কে হয়তো 50 পাচ্ছে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমার নিজের মাধ্যমিকের নম্বরটাই বললাম,
অথচ ইংলিশে সে 90 পাওয়ার মতো পড়াশুনো করতে পারে, তাহলে তাকে তো আমি সেভাবে দেখব। কিন্তু এই প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেহেতু অনেক টাকা নিয়ে নেয়, বিশেষ করে আমি কোচিংগুলোর কথা বলছি যেখানে আমি পড়িয়েছি বেশি, তো তারা কি করে, যেহেতু ওই টাকা নিচ্ছি সার্ভিস দিতে হবে দেখানোর জন্য, একটা সবাইকে একসঙ্গে বসিয়ে পড়ানো, একরকম মডিউল দেওয়া, একরকম কোর্স মেটেরিয়াল প্রোভাইড করা, এটা কিন্তু পড়ানোর সঠিক পদ্ধতি নয় বলেই আমার মনে হয়। স্যার এবার একটু পার্সোনাল কোশ্চেনের দিকে যাই। আপনার ছোটবেলা থেকে বেড়ে ওঠাটা যদি একটু আমাদের সাথে আজকে আপনি শেয়ার করেন। সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের মতোই বেড়ে ওঠা, শ্রীরামপুরেরই ছেলে। মামার বাড়ি আমার আজিমগঞ্জে, তো ওই ছোট থেকেই আর কি এখানে পড়াশুনো, সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন বলে একটি প্রাইমারি স্কুল ছিল। আসল সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের সঙ্গে কিন্তু তার দূর দূরান্ত পর্যন্ত কোনো যোগাযোগ নেই, জাস্ট একটা নাম দেওয়া মন্টেসরি স্কুল। তো তারপরে 5 থেকে নন্দলাল স্কুল, 11-12টা উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুলে পড়ি, যেহেতু তখন এখানে আর্টস নিয়ে পড়ার মতো ভালো স্কুল শ্রীরামপুরে ছিল না। তারপর প্যারিমোহন কলেজ থেকে আমার গ্র্যাজুয়েশন ইংলিশে, স্নাতক, সাম্মানিক স্নাতক পাশ করি, এবং তারপরে ইউনিভার্সিটি অফ বারওয়ান, সেখান থেকে MA পাশ করা। আচ্ছা, আপনার মামার বাড়ি আপনার মুখে শুনলাম আজিমগঞ্জে, তা এখনো পর্যন্ত আজিমগঞ্জটায় সম্পূর্ণ রকমভাবে শহরের ছোঁয়া লাগেনি। আর আপনার ছোটবেলার কথা যদি বলি, সেই সময় তো নিশ্চয়ই আজিমগঞ্জ আরও প্রাচীন, আর মুর্শিদাবাদ সংলগ্ন একটা অঞ্চল, তো ইতিহাসের দিকেও তো আপনার কিছুটা হলেও ন্যাক আছে। তো ছোটবেলায় মামার বাড়ি যাওয়াটাকে নিশ্চয়ই ভীষণ রকমভাবে এনজয় করতেন। আর আপনার মুখেই হয়তো শুনেছিলাম আপনার দিদা বোধহয় মানে এই দিক থেকে বোধহয় একটুখানি কানেক্টেড, আমি ঠিক রিকল করতে পারছি না। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে মুর্শিদাবাদে আমার মামার বাড়ি, হ্যাঁ ইতিহাস নিয়ে আগ্রহ রয়েছে তো অবশ্যই রয়েছে। এই জন্য এই বুড়ো বয়সে আবার একটা মানে একটু ইতিহাস নিয়ে পড়াশুনোও করছি মুক্ত বিদ্যালয় থেকে, সেখান থেকে একটা স্নাতকোত্তর করার চেষ্টা করছি আর কি। আর মুর্শিদাবাদের মানে মুর্শিদাবাদ লাগোয়া, একদমই মুর্শিদাবাদ যে শহর লাগোয়া মুর্শিদাবাদ জেলায়, এবং মুর্শিদাবাদ বলতে যে ঐতিহাসিক যে জায়গাটা রয়েছে, মানে যেটা পর্যটন কেন্দ্র আমি বলতে চাইছি, তারও একদম উল্টো দিকে, মানে ওদিকে জিয়াগঞ্জ, এদিকে আজিমগঞ্জ। মামার বাড়ি হ্যাঁ গঙ্গার এপার ওপার। তো ফলত আজিমগঞ্জে গেলেই আমাদের ওই রুটিন একটা ব্যবস্থা ছিল, ভাই বোনরা মিলে এবং মা বাবা সবাই মিলে আমরা ওই একদিনের ট্যুরে, একবেলার ট্যুরে বেরিয়ে পড়তাম। মানে এদিকে নৌকো পেরিয়ে এসে জিয়াগঞ্জ থেকে, তারপর ট্রেকার ধরে এসে ওখানে একটা টাঙা ভাড়া করে গোটা মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে মুখস্থ হয়ে গেছে। সে হাজারদুয়ারি হোক বা জগৎ শেঠের বাগানবাড়ি, নসিপুর রাজবাড়ি, সব। এইরকম একটা জায়গায় মামার বাড়ি হওয়া মানে তো এখনো নিশ্চয়ই আপনার কাছে বিষয়টা নস্টালজিয়ার মতোই কাজ করে। মানে অন্তত আমার এরকম জায়গায় মামার বাড়ি হলে তো আমি বছরে 4 থেকে 5 বার মামার বাড়ি যেতাম। না একদমই তাই, ছোটবেলায় তো সেটাই হতো। তখন মামার বাড়ি গেলে মানে ফিরে আসতে চাইতাম না, মানে নিজেই নিজের জুতো লুকিয়ে রেখে দিতাম, অনেক রকম ব্যাপার যেমন হয় ছোটবেলায়। আর মুর্শিদাবাদ এবং আজিমগঞ্জের আম অসাধারণ, ভীষণ প্রসিদ্ধ। ওখানেই পাওয়া যায় গোলাপ খাস আম, গোলাপ খাস, যেটা নাকি সিরাজদৌল্লা বিশেষ প্রিয় একটি প্রজাতির আম, গোলাপ খাস। তো সেই আর কি। হ্যাঁ, মামার বাড়ি নিয়ে প্রচুর স্মৃতি রয়েছে, মানে বলে শেষ করা যাবে না। আচ্ছা, আপনি তো স্কুলের ছাত্রছাত্রী বেশি পড়ান। বর্তমান প্রজন্মের যে ছাত্রছাত্রীরা, যাদেরকে আমরা জেনজি বলে জানি আর কি, তো তাদের ক্ষেত্রে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, টেকনিক্যাল ব্যাপার স্যাপার, মানে পড়াশোনার ক্ষেত্রে ইউটিউব থেকে সোর্স কালেক্ট করা, এই বিষয়টা বেশি, এই বিষয় নিয়ে একটা তাদেরকে বেশি। তো আপনার কি মনে হয় এই ছাত্রছাত্রীগুলোকে শেক্সপিয়ার পড়ানো, ওথেলো পড়ানো, কিংবা মেরি শ্যালে, এরকম আরও স্বনামধন্য যে সমস্ত লেখক লেখিকারা আছেন, এই টেকনিক্যাল লাইনের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের কি এই লিটারেচারের মধ্যে এতটা ইনভলভ করা আপনার দিক থেকে কতটা মনে হয় যে হ্যাঁ এদেরকেও করা যেতে পারে বা এদেরও এই বিষয়গুলো ভালো লাগতে পারে? হ্যাঁ, এখানে একটা কথা বলে নেওয়া দরকার এই প্রশ্নের উত্তর দিতে গেলে, যে সময়াভাবে আমার এখন সেভাবে বাংলা মাধ্যমের ছেলে মেয়েদের পড়িয়ে ওঠা হয় না। আমি মূলত ইংরেজি মাধ্যমের ছেলে মেয়েদের, অর্থাৎ
সেক্ষেত্রে আইসিএসসি এবং সিবিএসইটাই পড়াই স্কুল স্তরে। তো কেন বললাম, তার কারণ হচ্ছে যে এদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্রথম থেকেই ইংলিশ, যেটা আমাদের বাংলা মাধ্যমের ছেলে মেয়েদের, আমার নিজেরও হয়েছে একটা সময় গিয়ে কোপ আপ করতে একটা অসুবিধা হয়। এরা জেনারেলি ইংরেজি মাধ্যমের এই ছেলেমেয়েরা এরা ইংরেজিটা মোটামুটি বোঝে। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে তাদেরকে যখন সাহিত্য আমি পড়াতে যাচ্ছি, তখন একটা সুবিধা বোধহয় আমার বিষয়ের ক্ষেত্রে রয়েছে, সাহিত্য নিজের মতন করে আমিও যখন তাকে পড়াচ্ছি, তখন সেই পড়ানোর মধ্যে কিন্তু নিজের একটা বোধ পরীক্ষণ, একটা কম্প্রিহেন্সিভ একটা থিঙ্কিং, সেটার একটা বিষয় কিন্তু থেকে যাচ্ছে। তার কারণ এই যে জেনজি জেনারেশনের যে ছেলেরা যারা সারাক্ষণ সোশ্যাল মিডিয়ার একটা ইম্প্যাক্ট যাদের মধ্যে রয়েছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা, রিলস, স্ক্রোলিং এর একটা অভ্যেস যাদেরকে সারাক্ষণ মানে একটা বশই করে নিয়েছে, আমরা বলতে পারি যে হিপনোটিজমের মতো কাজ করে স্ক্রোলিং এর অভ্যেসটা। তো এদেরকে শেক্সপিয়ারের বা ওয়ার্ডসওয়ার্থের গল্পের যে ইমোশনগুলো, সেই ইমোশনগুলো বোঝানোটা কি খুব সহজ? আপনার শিক্ষকতার অভিজ্ঞতা কি বলে? হ্যাঁ, এটা সত্যি বলতে কি, এই প্রশ্নটার জবাব দিতে গেলে দুটো প্রসঙ্গ বলতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে, আমি নিজে দেখেছি পড়াতে গিয়ে কিছু স্টুডেন্ট আছে ফোন ঘাঁটছে, স্ক্রলিং করছে, গেম খেলছে, কিন্তু আমি যেমনি বললাম যে না এবার ফোন বন্ধ, ব্যাগে থাকবে ফোন। আমার ক্লাসে এমনি তাই নিয়ম, কিন্তু তবুও অনেকে চোরাগোপ্তা কেউ আছে, তারা কিন্তু জানে এর মধ্যে থেকেও কিন্তু ভালো ছাত্রছাত্রী আসছে। এবং সত্যি কথা বলতে কি, এখন এই মোবাইল ফোন বা এআই বা এই প্রযুক্তিগত যে উন্নতি, সেইটার থেকে কেউই আলাদা থাকতে পারছে না। অস্বীকার করার কোনো উপায় নেই। দেখ যে আমি আর তুইও ব্যবহার করছি, আমরা কি ব্যবহার করি না? তো সেক্ষেত্রে এই ছেলে মেয়েদের হাত থেকে তারা তো আমার থেকে তো অ্যাডভান্স বটেই, কোনো ক্ষেত্রে তোদের জেনারেশনের থেকেও অ্যাডভান্স হয়ে যাচ্ছে। তো তাদেরকে আমরা এই প্রযুক্তি ব্যবহার করা থেকে বিরত করতে পারবো না, এটা ঠিক কথা। কিন্তু তাদের মধ্যে তাদের মতন করে আগ্রহটা জাগিয়ে তুলতে হবে। এখন এই প্রযুক্তির কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে। আজকে এআই এসছে বলে আমরা ভাবছি যে এআই এসে, তুইও যেটা বললি একদম কিছু ক্ষেত্রে সেটা ঠিক, যে কিছু ছাত্রছাত্রী গেমিং এবং স্ক্রলিংয়ে এত ব্যস্ত হয়ে পড়েছে যে তাদের আর অন্য কোনো দিকে যাওয়ার সময় বা তাদের অন্য কোনো দিকে যাওয়ার টেম্পারামেন্ট কোনোটাই নেই। কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে কেউ রয়েছে, সেটা কিন্তু স্ক্রোলিংয়ের পাশাপাশি সে জানে যে আমাকে পড়াশোনাটা করতে হবে। আমাদের সময়ও তো ছিল, আমাদের সময় খেলাধুলা ছিল, বাইরে খেলা, যদিও তুই বলবি সেক্ষেত্রে তো আমার মানসিক এবং বৌদ্ধিক বিকাশটা হতো। তাছাড়াও ইংরেজি সাহিত্য শুধুমাত্র যে একটা থিওরিটিক্যাল পেপার তা তো নয়। না, ইংরেজি সাহিত্য, আমি নিজেও যেহেতু ইংরেজি সাহিত্যর ছাত্র, আমি বিষয়টা বুঝি যে ইংরেজি সাহিত্য আমাকে ম্যাকবেথ পড়তে গেলে ম্যাকবেথের মতো করে ভাবতে হবে, সেই আবেগটাকে আমায় কাজে লাগাতে হবে, যে ডানকানকে মেরে ফেলার পর ম্যাকবেথের মনের অবস্থাটা ঠিক কোন জায়গায় যাচ্ছে, যে তার মনে হচ্ছে যে তার হাতের রক্ত কখনো মুছবে না। ঠিক। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই আবেগটা কি এই জেনজি জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে কাজ করছে? হ্যাঁ, এইখানে বলি অবশ্যই কাজ করছে। সেটা সংখ্যায় কম বলতে আমি বলবো যে আমার ক্লাসে যে সমস্ত ছাত্রছাত্রীরা থাকে তাদের মধ্যে ওই কখনো ব্যাপারটা 50-50, কখনো 60-40, মানে 60% বুঝছে, 40% বুঝছে না। আবার এটাও হতে পারে যে 60% বুঝছে না, 40% বুঝছে। তবে তোর কথার রেস্ট টেনেই বলি যে এই পার্সেন্টেজটা, হ্যাঁ এটা খুব হতাশাজনক ব্যাপার যে আগে হয়তো আমি ক্লাসের মধ্যে পেতাম যে 80% স্টুডেন্ট বা 90% স্টুডেন্ট প্রথমবার পড়াতেই বুঝছে, সেটা আর হচ্ছে না। কিন্তু সংখ্যাটা কমছে এবং এটা আগামী দিনে হয়তো আরো কমবে। তার কারণ এর সব থেকে ভয়ানক দিক হলো যে আমি কিছুদিন আগেই স্কুলগুলোরও একটা ব্যাপার রয়েছে যে একটা চ্যাপ্টারের ওপর কমিক্স বানাতে বলেছে। এটা তো কোনো ফিজিবল ব্যাপার নয় যে একটা প্রজেক্ট বানাও কমিক্স। মেয়েটা বেমালুম স্টোরিটাকে কপি পেস্ট করে দিয়ে চ্যাটজিপিটিকে বলেছে কমিক্স বানিয়ে দাও, বানিয়ে দিয়েছে দুটো, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত ওই মূল গল্পের সাথে ওই কমিক্সের কোনো যোগাযোগ নেই, জাস্ট থিমেটিক একটা রিজেম্বলেন্স করেছে,
একটা সামঞ্জস্য রয়েছে থিম অনুযায়ী। তো এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে, কিন্তু এটা তারা যখন করছে তারা তো বুঝতে পারছে না এই বিপদগুলো ঘটছে না তা নয়। বেশিরভাগ ক্ষেত্রেই কি স্যার পড়াচ্ছেন ক্লাসে, বাবা অত কিছু বুঝতে পারছেন না, সামারি একটা ক্যাপসুল বার করে নাও। এই প্রবণতা আগেও ছিল, কিন্তু আগে বই দেখে সামারি পড়ার প্রবণতা ছিল। পার্সেন্টেজ যদি আমি বলি যে সঠিক তথ্য পরিবেশন বইতেও ভুল থাকে, কিন্তু অ্যাটলিস্ট একটা এআই প্ল্যাটফর্মের থেকে আমার তো মনে হয় অন্তত যে ফ্রি প্ল্যাটফর্মগুলো আমরা ইউজ করছি তার থেকে তো বেশি নির্ভুল তথ্য থাকে। এই সমস্যাগুলো হচ্ছে। আচ্ছা, ইংরাজি সাহিত্য বলতে তো শুধুমাত্র শেক্সপিয়ার বা ওয়ার্ডসওয়ার্থ নয়, সেখানে বঙ্কিমচন্দ্রও আছেন, সেখানে মহেশ দত্তানিও আছেন। তো এরকম সাহিত্য জগতের কোনো ব্যক্তিত্ব কি আছে যার সাথে আপনি নিজের জীবনের কিছু মিল পান? হ্যাঁ, মানে এটা বলতে গেলে ইতিহাস হয়ে যাবে, একজন কেন অনেকেই রয়েছেন। তবে তার মধ্যে যদি মানে তুই বলিস যে একজন কারোর নাম বলুন স্যার, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি সবার আগে রাখবো নিশ্চিত রূপেই একদমই কি বলি, তিনি কোনো সাহিত্য ব্যক্তিত্ব নন, এইটুকু বলে দিতে পারি। কিন্তু সাহিত্যিক না হলেও, সাহিত্য ব্যক্তিত্বওয়ালা বললো, সাহিত্যিক না হলেও তিনি সাহিত্য নিয়ে যথেষ্ট ভেবেছেন এবং একটি বিশেষ ধারা, যেটা মার্কসিস্ট বা কমিউনিস্ট যে সাহিত্য, সেটা লিখেছেন। চে গেভারার কথা বলছি প্রথম। দ্বিতীয় অবশ্যই নবারুণ ভট্টাচার্য। হ্যাঁ, বাংলায় বললাম একটা ইংলিশে। তার কারণ হচ্ছে ইংলিশও, তো তার কারণ হচ্ছে যে চে গেভারার যে মোটরসাইকেল ডায়েরি, সেটা আমাকে ভীষণভাবে প্রভাবিত করে। মিল খুঁজে পাই যে ইভেন তোরা হয়তো জানিসও যে এই বুড়ো বয়সে এসে আমিও এখন মোটামুটি একটু বাইক ট্যুর এগুলো পুরোপুরি চের ইনফ্লুয়েন্সে, এটুকু একদম শিওর। আর নবারুণ ভট্টাচার্যের তো কথা নবারুণ ভট্টাচার্যের আমি নিজেও বিশেষভাবে ভক্ত, বিশেষ করে ওনার ট্রান্সলেশনগুলো আমাকে ভীষণভাবে প্রভাবিত করে থাকে। আচ্ছা, শিক্ষক জীবনে পাওয়া আপনার বেস্ট কমপ্লিমেন্ট, সেটা প্রতিষ্ঠান কেন্দ্রিক হতে পারে, ব্যক্তিগত হতে পারে, সেদিকে আমি যাচ্ছি না। আপনার কাছে সব থেকে যেটা বেস্ট মনে হয় সেটা আপনি বলুন। শিক্ষক জীবনের বেস্ট কমপ্লিমেন্ট ওইভাবে, মানে কেউ আমাকে কোনো কথা যে স্যার আপনি খুব ভালো বা ইত্যাদি, আপনার মতন কেউ পড়ায় না, এই কথাগুলো তো মানে এইরকম কোনো কথা বলছি না, কারণ এরকম অনেকেই বলে। কোনো কোনো ক্ষেত্রে সেটা পরিষ্কার কথা অয়েলিং করার জন্য বলে, কোনো কোনো ক্ষেত্রে নিজের মন থেকেই বলে। কিন্তু আজকে আমার মনে হয় যে সবথেকে বড় প্রাপ্তি আমার জীবনের, কিছু ক্ষেত্রে যখন আমার স্টুডেন্টদের দেখতে পাই যে তারা পেরেছে কিছু করতে জীবনে, সেটাই আমার পক্ষে, প্রত্যেকটাই আমার কাছে সেগুলো কমপ্লিমেন্ট। আজকে যেমন আমার সামনে আদিত্য বসে রয়েছে, তো আদিত্য আমার ছাত্র হয়ে আজকে এই পডকাস্টে আমি তার সঙ্গে আড্ডা দিচ্ছি, তো সেই জায়গায় নিজেকে নিয়ে গেছে। এরকম আরও অনেকেই আছে, কেউ শিক্ষক হয়েছে, যারা হয়তো অনেক আগে আমার কাছে পড়তো, তাদের কাউকে দেখি যে কেউ কলেজের প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার। তো আমার মনে হয় যে না, তাহলে এটাই আমার সব থেকে বড় কমপ্লিমেন্ট, যে তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত দেখতে পাচ্ছি। 1% বা 2% হলেও তো ইংরেজিটা তার কাজে লাগে, আমার হাতে ধরে শেখানো ইংরেজিটা। যখন কোনো ডাক্তার, আমার স্টুডেন্ট আছে ডাক্তার, তাকে দেখাতে যাচ্ছি, যখন প্রেসক্রিপশনটা লিখছে ইংলিশে, তখন মনে হয়েছে যে কোথাও না কোথাও গিয়ে একটু তো আমারও কন্ট্রিবিউশন আছে। একদম, এইটা ঠিক। আচ্ছা, আপনি তো মানে আপনার আবেগ যে বিষয়গুলোর সাথে যুক্ত, তার মধ্যে একটা হচ্ছে বাম রাজনীতির সঙ্গে আপনি অনেকটাই আন্তরিকভাবেও যুক্ত এবং বিভিন্ন রকম কার্যকলাপের মধ্যেও আপনি থাকেন। তা আজকে এই পুঁজিবাদী বা এই কর্পোরেট যে আমাদের সমাজ, সেখানে বাম রাজনীতিকে আপনি কতটা প্রাসঙ্গিক বলে মনে করছেন? এই পডকাস্ট যখন মানে আমরা শ্যুট করছি, সেই সময়ই আমরা দেখতে পাচ্ছি যে চতুর্দিকে অনেক কাণ্ড ঘটে যাচ্ছে আমাদের রাজ্যে, এবং শুধু এখন ঘটছে তা নয়, আগেও ঘটেছে। আমি সেই ক্ষেত্রেই বলবো যে আমি খুব
বেশি কিছু না বললেও এটুকুই বলবো যে একটা মতাদর্শ বা একটা মতবাদ সেটা তখনই বছরের পর বছর প্রতিষ্ঠিত থাকতে পারে যখন সেটার মধ্যে কিছু দৃঢ়তা থাকে, কিছু পার্টস থাকে যে এটা সার্ভাইভ করতে পারবে। আজকে স্নেহাশিস চট্টোপাধ্যায় একটা কবিতা লিখলে সেটা নিশ্চয়ই আগামী 400 বছর টিকে যাবে না, কিন্তু শেক্সপিয়ারের লেখা কিন্তু 400 বছর কেন 500 বছর টিকেছে, 4000 বছরও টিকে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে পুঁজিবাদ বা যে কর্পোরেট মানসিকতা আস্তে আস্তে যে আমাদের পুরো একটা সর্বগ্রাসী চেহারা নিচ্ছে, সেটা খুব স্পষ্ট আমাদের সবার সামনে। সব কিছু ব্র্যান্ডেড, সব কিছুই প্যাকেটজাত। দুদিন পরে মুরগির মাংস বা মাছ খোলা বাজারে পাওয়া যাবে কিনা মুশকিল। এখনই মানে অলরেডি প্যাকেট তো মানে প্যাকেট এসে গেছে, এসেই গেছে, এবং সেগুলোর দাম এবং ল্যাব গ্রোন প্রোডাক্টও এখন বাজারে অলরেডি চলে এসেছে। একদম। মাংস থেকে শুরু করে মাছ সবকিছুই ল্যাব গ্রোন পাওয়া যাচ্ছে এখন। একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়টার বিরুদ্ধে একমাত্র কথা বলতে পারে বামপন্থা। সুতরাং আমার মনে হয় যে আজকে আমি কোনো রাজনৈতিক দলের কথা আমি বলছি না, কিন্তু এটা সত্যি কথাই যে পন্থা যেটা রয়েছে, যে মতবাদটা যেটা রয়েছে, সেই বামপন্থা নিশ্চিহ্ন হয়ে যাক পৃথিবী থেকে, আমাদের দেশের মুখ থেকে অনেকেই চান, কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেলে হয়তো কোথাও গিয়ে তাদেরও অসুবিধা হবে একটা সময়। তার কারণ আমাদের যে শ্রেণীটা রয়েছে, আমরা তো নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীতে পড়ি, সুতরাং আমাদের তো একেবারে প্রত্যেকের 3টে বাড়ি 4টে গাড়ি নেই। তো আমাদের বাজারের সঙ্গে চলতে হবে। বাজার যেমনভাবে চলছে সেটা যদি খুব উচ্চ একটা ওপরে একটা বিশাল ওপরে দাম উঠে যায়, তখন 30,000 40,000 বা 20,000 টাকা ইনকামে কিন্তু সংসার চলবে না। তো সেখানেই বামপন্থার প্রয়োজনীয়তা আমার মনে হয় এখন। আচ্ছা, এই প্রসঙ্গে একটা আমি এটা একটু আউট অফ টপিকই হয়তো হয়ে যাবে। এই যেটা বললেন আপনি কর্পোরেট কালচার আমাদের ভারতবর্ষে এখন চলছে, মানে চলে এসছে, ভারতবর্ষে এন্ট্রি নিয়ে নিয়েছে কর্পোরেট কালচার। এবং এই কর্পোরেট কালচার ভারতবর্ষে আসার পর বর্তমানে ভারতবর্ষ কিন্তু গোটা পৃথিবীতে জিডিপির দিক থেকে যদি আমি দেখি 5ম স্থান অধিকার করেছে, এবং খুব শীঘ্রই ভারতবর্ষ 3য় স্থানেও চলে যাবে। এটা আমাদের শাসক দলের মানে কি বলবো একটা দাবি। তো সেই দিক থেকে কি আপনি এই জিনিসটাকে কতটা সাপোর্ট করবেন? হ্যাঁ, এবার এখানে একটা কথা হচ্ছে যে জিডিপি গ্রোথ, যেটা টোটাল যে একটা গ্রোথ রয়েছে, সেই গ্রোথটা নিয়ে দীর্ঘদিন ধরেই অনেক কথাবার্তা চলছে। আমিও দেখছি সংবাদ মাধ্যমে বা ইত্যাদি ইত্যাদি জায়গায় বিভিন্ন প্রবন্ধ, এমনকি ল্যান্সেট জার্নালেও সম্ভবত আমি মানে পুরোপুরি শিওর নই, কিন্তু সম্ভবত ল্যান্সেট জার্নাল, যেটা মানে এই সমস্ত গবেষণামূলক প্রবন্ধের মোটামুটি বাইবেল বলে ধরা হয়, সেখানেও সম্ভবত এই নিয়ে আর্টিকেল প্রকাশিত হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই জিডিপির গ্রোথ যদি এমনটা হয় যে আমাদের দেশকে একটা জায়গায় নিয়ে গেল 3 নম্বরে, সেটা খুব ভালো কথা। কিন্তু সাথে এটাও দেখতে হবে যে আমাদের দেশের যে বেশিরভাগ পুঁজির একটা বেশিরভাগ মানে মোস্ট অফ দ্য পার্ট, সেটা কিন্তু একদমই কয়েক হাতে গোনা লোকের হাতে সীমাবদ্ধ। হ্যাঁ, এবং সেখানে যদি আমি একটা টোটাল গ্রস ডেভেলপমেন্ট প্রোডাক্ট যে জিডিপি রেট, সেটাকে যদি টোটালটাকে নিয়ে হাই করি, একটা পরিসংখ্যান দেখছিলাম সম্ভবত কালকেই, যে বার্ষিক কিছু একটা 2,40,000 বা মাসিক 20,000 একটা পার ক্যাপিটা ইনকাম। তার মানে কি আমি ধরে নেবো যে আমার বাড়ির পাশে যিনি কাজ করেন, আমার পাড়ায় থাকেন, যার বাড়িতে বৃষ্টি হলেই জল ঢোকে, মাথার ওপর টালির ছাদ, তিনিও মাসে 20,000 টাকা ইনকাম করছেন, এবং তার ছেলে এবং তার স্বামী, তাহলে তো হিসেব মতো 60,000 টাকা ঢোকার কথা তার বাড়িতে প্রতি মাসে। সুতরাং ইকোনমিক্যাল অর্থনৈতিক টার্মিনোলজি দিয়ে আমাদের মতো একটা বিরাট বড় দেশের এই যে সার্বিক অর্থনৈতিক উন্নতির চিত্র, সেটা বোধহয় এভাবে পাওয়া যায় না। তার জন্য বাস্তবের মাটিতে নেমে বাস্তব যে পরিস্থিতি, সেগুলোকে দেখাটা মনে হয় আমার জরুরি। সেক্ষেত্রে প্রচুর খামতি যে রয়েছে আমরা তো দেখতেই পাচ্ছি। সে তো বটে। আচ্ছা,
আমাদের আজকের এই যে বর্তমান যে সমাজ, এই সমাজে আমি সব দিক থেকেই বলছি, আমি ইকোনমিক কন্ডিশনকে মাথায় রেখে, পলিটিক্যাল সিনারিওকে মাথায়, সব দিক থেকে বলছি যে এই যে বর্তমান সমাজে একজন সৎ আদর্শ মানুষকে, নিজের সৎ এবং বুদ্ধিমান মানুষকে নিজের আদর্শ ধরে রাখাটা তার পক্ষে কতটা সম্ভব বলে আপনি মনে করেন? হ্যাঁ, এটা একটা সত্যি কথাই। সবার আগে এই প্রশ্নের উত্তর দিতে গেলে এটা খুব মানে চিন্তার ব্যাপার। কারণ চিন্তার ব্যাপার বলছি কারণ সবার আগে নিজের পেট চালাতে হবে। নির্মম সত্যি কথা, যদি পেট না চলে মানুষ তো বেঁচে থাকবে না। আজকের দুনিয়াটা এমন হয়ে গেছে যে সেখানে দাঁড়িয়ে প্রতিটা জিনিসে ভেজাল, শুধু খাদ্যবস্তুতে নয়। তোকে অরেঞ্জ বলে অরেঞ্জ কালার খাওয়ানো হচ্ছে, আর লিচি ড্রিঙ্ক বলে খাওয়ানো হচ্ছে নারকলের টুকরো দিয়ে লিচি ফ্লেভার। এমনকি বাচ্চাদের দুধেও পর্যন্ত ইউরিয়া মেশানো হচ্ছে। তো সেই জায়গাটা যদি দেখি, এই সততা মানে বলে কিছু অবশিষ্ট নেই। এবং পুরোপুরিভাবে সৎ কি আমরাও, যিনি নিজেকে সৎ বলে দাবি করেন, হয়তো আমাদের কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি যে আমরা সৎভাবে পড়াচ্ছি, কিন্তু সব ক্ষেত্রে কি আমরা সৎ? কখনোই নয়। না আমি, না তুই, কেউ না। কারণ কোথাও না কোথাও নিজের স্বার্থটা দেখতে হচ্ছে। সব থেকে বড় কথা হয়েছে, বললাম না যে পেটের ভাতটা বড় দরকারি, গায়ের জামাটা দরকারি, আর তার সাথে সাথে এরকম দরকারি আরও অনেক জিনিস রয়েছে। বাচ্চার স্কুলের ফিস, গাড়ির পেট্রোল, তার সাথে সাথে মাসে একবার অন্তত রেস্টুরেন্টে খেতে যাওয়া, মাসে একবার সিনেমা দেখতে যাওয়া, বছরে একবার বেড়াতে যাওয়া, সব কিছুই কিন্তু ধাপে ধাপে প্রায়োরিটি অনুযায়ী একটা প্রয়োজনীয়তার ঘেরাটোপে চলে আসে। আর যখন সেটা আসে, আজকের যে সমাজের সার্বিক ব্যবস্থা, সেখানে সম্পূর্ণভাবে সৎ থাকা বোধহয় কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। খুব নির্মম সত্যি হলেও বোধহয় এটাই সত্যি কথা। আর যদি খুব সৎ কেউ থাকে, নেই বলছি না, তবে সে পার্সেন্টেজ খুব কম। শতকরা হয়তো 0.03%। আর তার মধ্যে আমি অন্তত পড়ি না সম্পূর্ণ সৎ। আমিও পড়ি না একদম। সমাজের বেশিরভাগ মানুষই আমরা কোথাও না কোথাও গিয়ে কখনো না কখনো অন্তত আমাদের নিজেদের স্বার্থের কথা তো একবার হলেও ভাবতে হয় থেকে দাঁড়িয়ে সৎ আমরা নিজেদেরকে কখনো তবে এ বিষয়ে আমরা মোটামুটি আমি বা তুই আমরা ক্লিয়ার থাকতে পারি যে আমাদের যে আর্থ সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট, সেটাই দায়ী। তোদের লুক ব্যাক ইন অ্যাঙ্গার, সেই জিমি পোর্টার, তো সেই জিমি পোর্টার কিন্তু ভালো হতেই চেয়েছিল, কিন্তু সমাজ তাকে ভালো হতে দেয়নি। ঠিক। রাজনীতি আর সাহিত্যের মধ্যে সংযোগ কোথায় আপনার মতে? একদম ভীষণ অঙ্গাঙ্গিভাবে সম্পর্কযুক্ত। আমি সবসময় পড়াতে গেলে তোদেরকেও বলতাম যে কোনো লেখক, কোনো কবি যদি নিজের সমাজকে নিজের লেখায় প্রতিফলিত না করেন, তার লেখা সাহিত্য বলে পরিগণিত হতেই পারে না। আজকে না হলে রবীন্দ্রনাথ চরম রোম্যান্টিক, চরম একজন কবি, হ্যাঁ, কবিগুরু, তার তো ঘরে বাইরে লেখার কি দরকার ছিল না দরকার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বাদ দিলাম, রাজমোহন সোয়াইপ দিয়ে তিনি শুরু করছেন, কিন্তু এদিকে তিনি তারপরে সমস্ত যত বিপ্লব বিদ্রোহ সেই সমস্ত নিয়ে এমন লেখা লিখতে শুরু করলেন, লেখা গানটাই বাতিল হয়ে গেল। তো রাজনীতি এবং সাহিত্য, এবার বাইরের যদি দেশের তুই কথা ধরিস, তাহলে সেখানে ম্যাক্সিম গর্কির মা, নিকোলাই গোগোল, এদিকে লিও টলস্টয়, সবাই, এদিকে আর্নেস্ট হেমিংওয়ে, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের কথা তো সর্বজনবিদিত। নতুন শুধু যে সাহিত্য এবং রাজনীতি একমাত্রিকভাবে পরস্পরের সাথে যুক্ত হয়েছে তাই নয়। মার্কেজের লেখায় বা আরও পরে আমরা নবারুণ ভট্টাচার্যের লেখায় আমরা ম্যাজিক রিয়ালিজম, জাদু বাস্তবতার ছোঁয়া পাই, যেখানে অ্যাপারেন্টলি আমাদের মনে হচ্ছে যে সমাজ তো একটা জাদুময়, একটা ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড, এই যে হচ্ছে এগুলো কাল্পনিক জগতে ঘটছে, কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি সেই সময়কার যে রাজনৈতিক উথাল পাথাল পরিস্থিতি, সেটা স্পষ্টত সেই সাহিত্য কীর্তির মধ্যে, সেই সাহিত্যের সেই কাজটার মধ্যে লেখক তুলে ধরছে। এমন কোনো প্রিয় লেখক বা এমন কোনো প্রিয় লেখা যেটা আপনার রাজনৈতিক ভাবাদর্শকে খুব বেশি করে ইন্সপায়ার করেছে বা আপনাকে সেই দিকে আরো বেশি ঠেলে দিয়েছে? একদম মানে
আবারও সেই একই লোকের বারবার লোকটার কথা আসছে। আসলে আই এম কোয়াইট অবসেসড উইথ হিম, নবারুণ একদম, আর কারোর নাম করাই যায় না। এবং তার লেখা ফ্যাতারু, তার সাথে সাথে হচ্ছে অটো মসোলিয়াম, এবং এই তিনটে যে উপন্যাস ভীষণভাবে প্রভাবিত করেছে আমাকে। এবং অবশ্যই এইমাত্র বললাম ম্যাক্সিম গর্কির মা, এবং আরও কিছু বামপন্থী আরও কিছু লেখা, বলতে গেলে মানে লিস্ট অনেক লম্বা হয়ে যাবে। তবে এই নবারুণ ভট্টাচার্য ভদ্রলোক একদম ডাইরেক্ট আমার স্নায়ুর ওপর আঘাত এনেছিলেন। এইরকমভাবে গালাগালি দিয়ে এবং মানে অদ্ভুত অদ্ভুত বিচিত্র পড়ে হাসি পাবে কবিতা, অথচ হাসতে গিয়ে দাঁতটা আমার খুলবে না, যেন ঠোঁটটা চেপে রেখে ভেতরে ভেতরে হাসতে হবে। এই যে অদ্ভুত ব্যাপার স্যাপার, তো এই জিনিস উনি ছাড়া কেউ পারেন না। আচ্ছা, এই প্রসঙ্গে আমার একটা বিষয় মাথায় এলো, এটা নট দ্য লিস্ট। সেটা হচ্ছে এই যে আপনি একটা শব্দ ব্যবহার করলেন, সেটা হচ্ছে গালাগালি। এই বিষয়টাকে কেন্দ্র করে আমার মাথায় বর্তমানে একটা নাম আসছে, হয়তো আপনি সেটা আন্দাজও করতে পারছেন, দ্যাট ইজ রোদ্দুর রয়। এই লোকটাকে নিয়ে আপনার মানে কি মতামত? হি ইজ ব্রিলিয়েন্ট। এইরকম ভাবে ওপেনলি একটা ক্যামেরায় এসে একটা, দেখ আমাদের আগে নীরেন্দ্রনাথ রায় ছিলেন, উলঙ্গ রাজা লিখতে পেরেছেন। এখন তো উলঙ্গ রাজা লেখার লোক নেই, তো তারা তো সব এতদিন ব্যস্ত ছিলেন একাডেমি পুরস্কার নিতে বা সাহিত্য একাডেমির মাথায় বসে থাকতে, এই সমস্ত কাজে ব্যস্ত ছিলেন তারা। মানে সরকারের সরকার কবি, কার কথা বলছি বুঝতেই পারছিস নিশ্চয়ই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই মুহূর্তে এই রোদ্দুরলালের মতো লোক বড় দরকার, যে হাতে একটা জয়েন্ট নিয়ে এসে একদম বুক ঠুকে মানে গোটা সমাজ, সরকারি ব্যবস্থা, পুরো সিস্টেমটাকে একদম মানে নগ্ন করে দেবে। যেমনটা মান্টো বলেছিলেন যে আমি একদম মানে নগ্নভাবে লিখি। হ্যাঁ, সাদাত হোসেন মান্টো, সমাজের গায়ে কোনো কাপড় পরানোর দায় আমার ঠেকেনি, কারণ আমি সাহিত্যিক। সাহিত্যিকের পেন কথা বলে, একদম সাহিত্যিকের পেন কথা। এটাই হচ্ছে আসলে। আচ্ছা, আপনি আপনার ব্যক্তিগত জীবনে তো ভীষণভাবে অ্যাক্টিভ। আপনি যেরকমভাবে পড়াচ্ছেন, সেরকমভাবে নিজের জীবনের বিনোদনগুলোকে, ঘুরতে যাওয়া, সিনেমা দেখা, রেস্টুরেন্টে খেতে যাওয়া, এই বিষয়গুলোকে আপনি ভীষণভাবে এনজয় করেন। এবং এগুলো বলতে গেলে আমি যে ক বছর আপনার কাছে পড়েছি, আমি দেখেছি এগুলো আপনার লাইফের প্রায়োরিটি লিস্টের মধ্যে পড়ে। তো এই পুরো বিষয়গুলোকে ম্যানেজ করার জন্য তো একটা মোটিভেশন দরকার, যে এত ওয়ার্ক লাইফ, একটা ব্যালেন্স বলে একটা বিষয় আছে, তার মাঝখান থেকেও এই জিনিসগুলোকে ম্যানেজ করা, এই জিনিসগুলোকে প্রায়োরিটি দেওয়া, এই মোটিভেশনটা আপনি কোথা থেকে পাচ্ছেন? হ্যাঁ, একটা সিনেমা, তুই জানিস যে আমি তো সিনেমা পাগল লোক, সিনেমা পাগল, বই পাগল লোক। তো সেই এক্ষেত্রেও বহুদিন আগে খুব ছোটোবেলায় একটা সিনেমা দেখেছিলাম, তারপরে সেটা কতবার দেখেছি আমি এখন গুণে বলতে পারবো না, মানে তারপর রিপিট দেখেছি। কিন্তু তখনই আমার মাথায় কোথাও গেঁথে গেছিল সেই ডায়ালগ। সিনেমাটার নাম জানতে পারি? হ্যাঁ, আমি ডায়ালগটা বলছি, নাম তোকে বলতে হবে। আচ্ছা। বাবু মশাই, জিন্দগি লম্বি নেই বড়ি হোনি চাইয়ে। তো রাজেশ খান্নার ডায়লগ, একদম নামটা আমার আনন্দ। তো এইটাই হচ্ছে কথা, যে জিন্দগি লম্বি নেই বড়ি হোনি চাইয়ে। আজকে 40-এর দিকে অগ্রসর হচ্ছি আস্তে আস্তে। তো এবার 40-এর পরে আর 2 বছর না 5 বছর না 10 বছর, নাকি কোনো বছরই নয়, বছরটাই ঘুরবে না, জানি না যে কতদিন থাকবো পৃথিবীতে। আমাদের প্রত্যেকেরই তাই। তো এই সময়টায় যদি শেষ পর্যন্ত জীবনটাকে মিনিমাম, ন্যূনতম যদি না বাঁচলাম, শুধু পড়িয়ে যাওয়া সেটা ঠিক নয়, শুধু ঘোরা বেড়ানোটাও যেমন ঠিক নয়। নিজের কর্তব্যটুকুকে সেরে তারপরে সেখানে সময় নিজের জন্য নিজেকে বার করে নিতে হবে। জানিস, একটা কথা খুব সত্যি, যে তুই যদি নিজের জন্য নিজের সময় না বার করিস, কেউ তোকে সময় দেবে না। এটা তো একদম সবার আগে নিজের কথা। এই আগের প্রসঙ্গটাই চলে আসে যে কোথাও না কোথাও গিয়ে একটু তো স্বার্থপর হতেই হবে। একদম, এই ক্ষেত্রে একটু স্বার্থপর হতে হবে। আমরা রোজগার করি, কাজ করি, মানে কি রোজগার করি, মানি মেকিং মেশিন নয়। হ্যাঁ, ঠিক কথা, তোর সঙ্গে যেটা নিয়ে কথা হচ্ছে, যে কাজের সঙ্গে কখনো প্যাশন জড়িয়ে থাকে। আমি খুব লাকি যে আমি সেরকম একটা কাজ করতে পারছি, অনেকের সেটা থাকে না, অবশ্যই বাধ্য হয়ে করতে হয়, কাজ করতে হয়। কিন্তু তবুও ওই প্যাশন থাকলেও সেখানে একটা সময় তো, নাহলে আমি ওই পড়ানোর এনার্জিটাই পাবো না।
দরকার। চেঞ্জ দরকার। আচ্ছা, আর একটা জিনিস যেটা হচ্ছে এই সিনেমা নিয়েই, যে এই সিনেমার ক্ষেত্রে মানুষ তো যত অলস হতে পারে ততই মানুষের পক্ষে ভালো। তা এই মানুষের অলসতাকে বাড়িয়ে দেওয়ার একটা অন্য প্ল্যাটফর্ম হচ্ছে ওটিটি, অন্তত সিনেমা দেখার ক্ষেত্রে আমি বলছি। তা আপনি কোনটাকে বেশি প্রেফার করেন, ঘরে বসে এসির মধ্যে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে ওটিটি দেখা, নাকি সিনেমা হলে চিৎকার করে করে সেই আমরা যেরকম দেখি আর কি, দল বল নিয়ে গিয়ে বন্ধুদের সাথে হই হুল্লোড় করে? এটা কোনো অপশন দেওয়ারই কোনো দরকার নেই, অলওয়েজ দ্য সেকেন্ড ওয়ান। বাড়িতে বসে একা সিনেমা দেখে তো সেই মজা নেই। মানে আমি তোকে বলি যে ইভেন এমনও হয় মাঝে মধ্যে সঙ্গী সাথী না পেয়ে আমি একাই হলে চলে যাই। গত শেষ দুটো ফিল্ম তাই করেছি, গিয়ে দেখেছি এবং ওখানে গিয়ে মানে যারা ফেলো দর্শক তাদের সঙ্গে কিন্তু অনেক সময় আলাপ টালাপ হয়ে যায় এবং তাদের সঙ্গে বসে দিব্যি সিটি তালি মারা চলছে। এই মর্টাল কম্ব্যাট 2 দেখতে গেছিলাম, সেই পুরোনো দিনের সেই গেমের একটা স্মৃতি উস্কে দিচ্ছে, পাশেই একজন বলছে সেও মোটামুটি আমার সমবয়সী। তো যখন সেই জায়গাগুলো হচ্ছে, আমরা যখন গেম খেলতাম সেই তখন যে জায়গাগুলো সেই জনিকে যখন আসছে চেঁচিয়ে উঠলাম, আমিও চেঁচিয়ে উঠলাম, তোমাদের কেউ কাউকে চিনি না, কিন্তু এটা তো একটা মানে আবেগ কাজ করে ওখানে প্রত্যেকের মধ্যে, একটা মানে সেম আবেগ কাজ করে। আপনার মধ্যেও যেটা হচ্ছে পাশের জনের মধ্যে সেটা আরো বেশি করে ভালো লাগে। একদম। নিজের মানুষরা তো আমাদের সঙ্গ দিবেই, কিন্তু একটা অচেনা মানুষও ওরকম একটা পরিস্থিতি যখন আপনার মতো করে ভাবছে, ঠিক সেই বিষয়টাকে আরো বেশি করে বোধহয় এনজয় করা যায়। হ্যাঁ, আমি একটা ছোট্ট ঘটনা জাস্ট বলে নেব এই এতে। এটা হয়তো তোদেরকে হয়তো গল্প করেছি, হয়তো করিনি। রজনীকান্তের আমি একদম ডাই হার্ট ফ্যান। মানে আর্ট হাউস ফিল্ম, এটা অনেকেই আমাকে বলেছে যে স্যার আপনি কি করে এমএলএ ফাটাকেষ্ট এতবার দেখেন রিপিট, রজনীকান্তের সিনেমা কীভাবে দেখেন, তার পাশাপাশি এই সমস্ত আর্ট হাউস ফিল্মগুলো সেগুলোও দেখেন। তো সেখানে দাঁড়িয়ে থেকে ব্যাপারটা হচ্ছে যে সবকটাই নিজের নিজের জায়গা ডিজার্ভ করে। প্রত্যেকটা সিনেমা খুব যত্ন সহকারে বানানো হয়, কোনোটা দাঁড়িয়ে যায়, কোনোটা ছাড়াও এমএলএ ফাটাকেষ্ট এই ধরনের সিনেমা, বা অনিল কাপুরের একটা সিনেমা আছে নায়ক, এই ধরনের সিনেমাগুলো তো কোথাও না কোথাও গিয়ে আমাদের পলিটিক্যাল সিনারিওগুলোকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবার সেটাকেও ধরতে না পারলে সেটা তাদের ব্যক্তিগত অক্ষমতা, কিন্তু আমার কাছেও ব্যক্তিগতভাবে মনে হয় ফাটাকেষ্ট বা এমএলএ ফাটাকেষ্ট মিঠুনের যে বইগুলো, নায়ক, এছাড়াও আরো কিছু কিছু বই আছে, অঙ্কুশ এবং আমাদের আবির চট্টোপাধ্যায়ের একটা বই আছে, আমার নামটাই মুহূর্তে মনে পড়ছে না, কানামাছি খুব সম্ভবত বইটার নাম। হ্যাঁ, কানামাছি। সেই বইটাতেও তো এই বইগুলো অনেকটাই আমাদের রিয়েল পলিটিক্যাল সিনারিওগুলোকে রিফ্লেক্ট করছে। তো এই জায়গাগুলো তো ম্যাটার করে, যে সমাজের মানুষগুলোরও তো জানা দরকার যে আসলে সমাজটা কিরকম ভাবে। রিসেন্টলি একটা সিনেমা বেরিয়েছে, ক্যারেক্টারটাকে আমি জানি না হয়তো এটা অন ক্যামেরা বলাটা আমার উচিত কিনা, বাট আমার পার্সোনালি খুব ভালো লাগে, নেগেটিভ দিক থেকে নয়, সেটা হচ্ছে হুব্বা। কার কথা বলছি? একদম একদম। হ্যাঁ, তো ডেয়ার ডেভিল একটা ক্যারেক্টার ছিল। তো এই ধরনের সিনেমাগুলো যখন বেরোচ্ছে আমরা বুঝতে পারছি যে সমাজের মধ্যে সমাজের কালো জগৎটা আসলে কিরকম। একদমই। বই এবং সিনেমা এই দুটো যেভাবে সমাজকে তুলে ধরে, সে ক্ষমতা আমি বলছি না। বই এবং মানে বই কবিতা, মানে বই মানে কবিতা, গল্প, উপন্যাস, যে কোনো সাহিত্য, সিনেমা এবং অবশ্যই তার সঙ্গে নাটকও আসছে, নাটক, যাত্রাপালা, এগুলো ভিজুয়াল অ্যান্ড যে একটা অডিটরি, ভিজুয়াল অ্যান্ড অডিটরি যে একটা ইমেজ ক্রিয়েট হয়ে সোসাইটিকে যেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, আমার মনে হয় না অন্য কোনো মাধ্যমে এটা হওয়াটা সম্ভব। আমি একটা যেটা বলছিলাম যে এই পাগলামি আমি নিজেকেই দেখেছি যে 2018 সালে আমি তখন তামিলনাড়ুতে চিকিৎসার জন্য চেন্নাইতে পেটটা বলে একটি ছবি রিলিজ হয়েছিল। পেটটা, হ্যাঁ, এবং সেটা আমি ওখানে হলে দেখতে গেছিলাম, এবং হলে দেখতে গেছিলাম পুরো তামিল ভাষায় দেখেছি সিনেমাটি, কোনো সাবটাইটেল ছাড়া। এবং যখন চলছে ওরা যখন বুঝতে পারলো যে আমি যখন মানে রজনীকান্ত এসছে, আমি মানে চিৎকার চেঁচামেচি সবাই করছে, আমিও করছি, ওরা যখন বুঝতে পারলো যে আমি তামিল নই, একটি ছেলে আমাকে বসে
ইংলিশে পুরো সিনেমাটার কি গল্প হলো ইন্টারভ্যাল পর্যন্ত বলে দিল, তারপরে ধীরে ধীরে বলে দিচ্ছিল। এবং এত ওরা পাগল উন্মাদ এই সিনেমা নিয়ে যে আশেপাশ থেকেও কোনো অবজেকশন আসছে না। ছেলেটি বলে দিল যে আমাদের রজনীকান্তের ফ্যান, রজনী স্যারের ফ্যান, বাঙালি, বোঝে না, আমি কিন্তু ওকে একটু এক্সপ্লেন করে দেবো। মানে এই জায়গাগুলো, এই যে সিনেমা, এই যে তুই বলছিলি যে হলে গিয়ে, মানে এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। এরকম কোনোদিন মানে আমি ভাবতে পারিনি যে মানে সাধারণত কি একটা পলিশ, আমি কিন্তু একটা মাল্টিপ্লেক্সে দেখতে গেছি, তাও আবার বাইরে, তার আবার বাইরে স্টেটে, যেখানে ওরা নিজের ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কাউকে করে না, নিজের ল্যাঙ্গুয়েজ ছাড়া প্রেফার করে না। কিন্তু ও যখন জানতে পারলো যে আমি সিনেমা দেখতে গেছি, ওদের রজনীকান্ত ওদের কাছে তো আরাধ্য দেবতা, ওদের কাছে ভগবান। নাহলে বিজয় কখনো 2 বছরের মধ্যে একটা টিভিকে 2 বছর পুরনো একটা গভর্নমেন্ট ফর্ম করে ফেললো। সেটাই, এই হচ্ছে ব্যাপার। তো সো সিনেমা ইজ টু বি এনজয়েড ইন থিয়েটার্স অনলি। আচ্ছা, একটা এরকম কোনো নেগেটিভ চরিত্র, সিনেমার পর্দার কথাই আমি বলছি, সিনেমার পর্দায় এরকম কোনো নেগেটিভ চরিত্র যাকে আপনি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করেন তার নেগেটিভ ক্যারেক্টারটার জন্য? সিনেমার পর্দায় যদি আমরা সেরকম নেগেটিভ ক্যারেক্টারের কথা বলি, প্রচুর রয়েছে। তবে আমি একটা খুব পুরনো, খুব পপুলার সিনেমার কথা বলবো, আমার মতামতের সঙ্গে হয়তো কেউই একমত হবে না, মোগ্যাম্বো, মিস্টার ইন্ডিয়া, অমরেশ পুরী, ওয়ান অফ দ্য বেস্ট ভিলেন। যে দেশের লোক সমস্ত কিছু বেচার জন্য রেডি হয়ে আছে, সে দেশকে মোগ্যাম্বো পায়ের নিচে করা স্বপ্ন দেখবে না তো কোন দেশকে দেখবে? মোগ্যাম্বো একা কি পারতো? মোগ্যাম্বো ঠিক করছিল আমার তো মনে হয়। যে দেশে এত দুর্নীতি, সেখানে তো এরকম হবেই যে একটা সায়েন্টিস্টের তৈরি করা যে ব্রেসলেট পর্যন্ত চলে গেল, যেটা আমাদের দেশের গর্ব হতে পারতো। হ্যাঁ, প্রকাশ রাজও একদম দারুণ, ফ্যান্টাস্টিক। আচ্ছা, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় নাকি মৃণাল সেন, কার নাটক বা গল্প বা বাংলা সিনেমাগুলো রয়েছে আপনার রাজনৈতিক ভাবাদর্শকে বেশি প্রভাবিত করে? উত্তরটা হয়তো আমার জানা, আমি তাও সবাইকে জানানোর জন্য মৃণাল সেন একদম। কারণ একদম ট্রিলজি, ওনার যে ক্যালকাটা ট্রিলজি, আমাদের সেই 3টে, এবং ওই 3টে সিনেমার মধ্যে মূলত কলকাতা 71 এবং ইন্টারভিউ, মানে কিছু কিছু জায়গায় মানে যখন সেই অভিঘাত, ও যখন রঞ্জিত মল্লিকের কি অভিনয়, আজকে রঞ্জিত মল্লিক যাই হোক, পরবর্তীকালে অনেক রকম রাজনৈতিক তার অবক্ষয় ঘটেছে, আমি বলবো পদস্খলন হয়েছে, কিন্তু সেই ইন্টারভিউ সিনেমা, সেই ধুতিটা পাচ্ছে না, সেই কোট, মানে চিন্তা করা যায় না। মানে নিজে যখন একটা সময় খুব টার্ময়েলের মধ্যে ছিলাম, একটা কেরিয়ার নিয়ে উথাল পাতাল যাচ্ছে, তখন ওই সিনেমাটা দেখতাম বারবার আর ভাবতাম যে হ্যাঁ, এটা তো আমার আয়না। এইরকম সিনেমা বোধহয় মৃণাল সেন, এবং না, আমি ঋত্বিক ঘটকের কথাও বলবো, সত্যজিৎ রায়ের কথাও বলবো। তবে ঋত্বিক ঘটক যেমন ওনারও একটা ট্রিলজি ছিল, কিন্তু সেটা পার্টিশন, একটা মানে সার্বিক নয়, ব্যাপারটা একটা জায়গায় সীমাবদ্ধ। সত্যজিৎ রায়ের যদি অশনি সংকেত বা গণশত্রু, আগন্তুক, একদম ভীষণভাবে সমাজ সচেতনমূলক একটি, কিন্তু মৃণাল সেন হচ্ছেন একদম সরাসরি রাজনৈতিক। মানে উনি কিন্তু নিজেকে কি বলতেন জানিস তো, নিজেকে কিন্তু উনি বলতেন যে আমি কখনোই সিপিএম নই, আমি একদম বাম মনস্ক একজন পরিচালক, বাম মনস্ক, যেটা আমিও নিজেকে বলি। কখনোই সেটা কোনো রাজনৈতিক দল, মানে হয়তো সিপিএম ক্ষমতায় থাকলে হয়তো তার এগেনস্টেও উনি হয়তো ছবি বানাতেন, যদি শোষণটা হতো তখন শ্রমিকদের। সেই রকম ফেলুদা, ব্যোমকেশ, শার্লক হোমস, হারকিউল পয়ারো, 1, 2, 3 করে আপনার ইচ্ছে অনুযায়ী আপনি সাজান। শার্লক হোমস নাম্বার 1, প্রিফার্ড বাই ফেলুদা। হ্যাঁ, তারপরে ফেলুদা, একদম ঠিক। তারপর থাকবে হারকিউল পয়ারো, সবার শেষে ব্যোমকেশ। আচ্ছা আচ্ছা, আপনি তো ঘুরতে ভালোবাসেন, আপনি এক্সপ্লোর করতে ভালোবাসেন, তা এই ঘোরাটা কি আপনার কাছে শুধুমাত্র নিজের এই
কর্মজীবন থেকে বেরিয়ে গিয়ে কর্মব্যস্ততা থেকে বেরিয়ে এসে এই ক্লান্তিটা দূর করা, নাকি নিজেকে চেনার একটা অন্য উপায় হিসাবে আপনি এটাকে ধরে নিয়েছেন যে বছরে একটা বা বছরে দুটো, মাসে একটা আমি ঘুরতে যাব, নিজের সাথে সময় কাটাবো, নিজেকে চিনবো আরো ভালোভাবে, নাকি শুধুমাত্র এই সারাদিনের কর্মব্যস্ততা থেকে একটু বাঁচার জন্য ঘুরতে যাওয়া? এখন এখানে দুটো উত্তর হবে। আমি সাধারণত বছরে 2-3বার থেকে 4বার চেষ্টা করি, মানে 2-3টে ছোট ছোট ট্যুর থাকে, খুব মিথ্যে কথা বলবো না, সেগুলো ক্লান্তি কাটানোর জন্য, জাস্ট ক্লান্তি কাটানোর জন্য। এখানে থেকে হচ্ছে না যাওয়া, গিয়ে 2 দিন কাটিয়ে আসা। কিন্তু আরও যে 1টি বা 2টি ট্যুর যেটি আমি সময় নিয়ে করি, পুজোর সময় আমি এখানে থাকি না, যেহেতু আমার হই হট্টগোল কোলাহল একদম ভালো লাগে না। আমি বাইরে কোথাও চলে যাই, সেখানে চুপচাপ আমি বসে থাকি, জঙ্গলে ঘেরা অথবা পাহাড়ে ঘেরা জায়গা হবে, এবং সেটা আমাকে পুরোপুরি নিজেকে এক্সপ্লোর করার সময় সেটা। আচ্ছা, এই যে আপনি বললেন যে পুজোর সময় আপনি থাকেন না, হই হট্টগোল আপনার ভালো লাগে না, আমাদের বাঙালিদের কাছে দুর্গাপুজো একটা আলাদা ইমোশন। কোথাও কি আপনার মনে হচ্ছে যে এই মানে কোথাও গিয়ে কি নস্টালজিয়া বা এই যে ভিনটেজটা রয়েছে দুর্গাপুজোর, সেটা আপনাকে কোথাও হিট করছে না? একদমই তাই, এবং রাজনৈতিক হয়ে যাবে আবারও স্টেটমেন্ট, কিন্তু খুব পরিষ্কার করে বলতে গেলে এই মনোভাব আমার প্রথম থেকে ছিল না। এই মনোভাব গত মোটামুটি 10 বছরে দুর্গাপুজোর মতন হবে, সেখানে একটা প্রাণের টান থাকবে। নিশ্চয়ই। আমি সেখানে একটা কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের বিশেষ একটা প্রভাব, এবং সেটা নিয়ে চূড়ান্ত নোংরামি, এবং মানে বিভিন্ন রকম ব্যাপার স্যাপার, সেখানে অনুদান নিয়ে একটা ব্যাপার, যে কে কত, সেই অনুদান কে কত সরিয়ে রাখবে, সেই টাকায় কত বোতল মদ কেনা হবে। আমি সরাসরি বললাম, মানে এই তো হয়ে গেছিল বিগত কিছুদিনে। আচ্ছা, সত্যি কি আমাদের কার্নিভাল এটা কোনো প্রয়োজন ছিল না? আমি তোকে বলছি যে কার্নিভাল আমরা রিও ডি জেনিরোতে দেখি, সেইটা কার্নিভাল, উনি সেটাকেই নকল করতে গেছিলেন। কার কথা বলছি আমি আর মানে না মেনে পডকাস্টের পবিত্রতা নষ্ট করতে চাইছি না। তো তিনি ওটাকে কার্নিভাল বানিয়ে ফেললেন। এগুলো তো কোনো কাজের কথা নয়। মানে ভাসানের যে একটা আলাদা অভিজ্ঞতা, ভাসানের যে ইমোশনটা, সেটা কখনোই ওই কার্নিভাল দিয়ে পোষানো যায় না। না, কখনোই না। আর ভাসান মানে তো হয়ে গেছিল শুধু মানে নেশার ব্যাপার আর কি, আসর। মানে একদম খুব সত্যি কথা বলতে কি, দুর্গাপুজোর সময় কিছুদিন 2-3 দিন মদের দোকান বন্ধ থাকতো। আমার মনে হয় সেটা করাটা খুব দরকার। দশমী দিন, এখন তো বিগত কিছুদিন ধরে মদ থেকে রাজস্ব উঠছে বলে কোনো রকম নিয়ন্ত্রণ নেই, আর তার মানে প্রতিফলন কিন্তু দেখতে পেয়েছি আমরা, মানে তার প্রতিফলন দেখেছি। এবং সেই মুড, সেই যে একটা বনে দিয়ে আনা আমাদের উৎসবে, সেই যে একটা প্রাণের ব্যাপার, সেটা তো আর নেই। পাহাড় নাকি সমুদ্র? অবশ্যই পাহাড়। আমার নিজেরও ব্যক্তিগতভাবে পাহাড় খুবই পছন্দ। পাহাড়ের যে সমুদ্র একটা বিষয় হচ্ছে কি, আমি নিজেও খুব শান্তিপ্রিয় একজন মানুষ, তো সমুদ্র কখনো শান্ত হতে পারে না, সেই বিষয়টাই আমাকে সমুদ্রের থেকে ডিস্ট্র্যাক্ট করে। আর আমি পাহাড়ে যতবার মানে ঘুরতে গেছি, নিজেকে নতুন রকম ভাবে চিনতে পেরেছি। এইটা পাহাড়ের এই বিশেষত্বটা আমাকে সব থেকে বেশিভাবে টানে। একদমই একদমই। পাহাড়ে গেলে মনে হয় না যে সামনে আহাব অনন্তহীন, তার সাথে যেন তুই মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছিস। তারপর যদি পাহাড়ি বৃষ্টি থাকে, অসাধারণ, কোনো কথাই নেই। ঘুরতে গিয়ে বা কোথাও গিয়ে এরকম কোনো অভিজ্ঞতা আছে যেটা কখনো ভোলার মতো নয়, মানে যেটা একটু আলাদা? আছে, অনেক রকম অভিজ্ঞতাই আছে, এবং সেক্ষেত্রে মানে কি বলবো, এই অভিজ্ঞতা মানে খুব অদ্ভুত অভিজ্ঞতা। মানে আমি বলছি জাস্ট খুব ছোট করেই বলবো। তো মধ্যপ্রদেশে কানহা ফরেস্টের ভেতরে তো একটা রেসিডেন্সিতে ছিলাম আমরা। একটু সেই রেসিডেন্সির পেছন দিকে আমরা, মানে ফরেস্ট বাংলো আর কি যাকে বলে, এমপিডিটিসির পেছন দিকে ঘুরতে গেছি। তো ওখানে আমি আর আমার ওয়াইফ গেছিলাম। তো হঠাৎ দেখি কিছুটা দূরে একটা সর করে আওয়াজ। না, আমি তো ভয় পেয়ে গেছি, আবার একটা সর করে আওয়াজ, ভয় লাগছে, কিছু আর দেখতে পাচ্ছি না। তারপর দেখি ও বাবা, একটি ছোটোখাটো মানে
নাগ দেবতা আমাদের ফলো করছিলেন এবং তিনি মাঝে মধ্যেই আমাদের দেখে, সেটা কি মানে হ্যাঁ বিষাক্ত অবশ্যই ফনা তুলেছে রীতিমতো। মানে আইডেন্টিফাই করতে পেরেছেন সেটা? মনে হয়েছিল কোবরা, গোখরো। হ্যাঁ গোখরো। এবং সেক্ষেত্রে তবে বাচ্চা, মানে খুব মাটি থেকে মোটামুটি খুব অল্পই। তো সেটা দেখে তো আমাদের মোটামুটি আত্মারাম খাঁচাচারা, বিশেষ করে আমার, কারণ আমি দুনিয়ায় ওই একটি জিনিসকে মারাত্মক ভয় পাই। ভূতে ভয় নেই, চোর ডাকাতে ভয় নেই, কিছুতেই ভয় নেই, সাপ এই বস্তুটিকে প্রচণ্ড ভয় পাই আমি। কারণ তো হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতন অবস্থা। যাই হোক, তো অবাক ব্যাপার হলো, যেটা মজার ঘটনা, এবার ওটা একটা ইকো ট্যুরিজম, তো সাইকেল নিয়ে একজন গুজরাটি ভদ্রলোক, উনি সাইকেল চালাতে চালাতে আসছেন, ভালো। এবার উনি যাচ্ছেন সামনে দিয়ে, ওইখানটাই সাপটা রয়েছে। তখন মোটামুটি সন্ধে হয়ে এসছে। আমরা বললাম, আরে মত যাইয়ে ওয়াঁ পর সাপ হ্যায়। সাপ ক্যা হ্যায়, সাপ কুছ নেই হ্যায়। লোকটা সাইকেলটা চালানো আমি পরিষ্কার চোখের সামনে দেখলাম, বেমালুম সাপটার লেজ মারিয়ে দিয়ে চলে গেল। আর অদ্ভুত ব্যাপার, আমরা শান্তশিষ্টভাবে ওইখানে ঘুরছিলাম, আমাদেরকে দেখে তুই ফনা তুললি, ওর লেজটা যেমনি মারিয়ে দিল, সাপটা সরসর করে পালিয়ে গেল। লোকটাকে ফলো হলো না। আমার কোথাও গিয়ে মনে হয়েছে, ইনি যদি নাগ দেবতাও হন, ইনি নেহাত নির্বিষ নন, মানে ফিজিক্যালি ভীষণ মা মনসার দূত, হ্যাঁ, কিন্তু মানসিকভাবে ইনি নির্বিষ একজন নিরীহ সাপ দেবতা আর কি। তারপর তো অনেকবার হয়েছে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে, কালুয়াদা বলে একজন রয়েছেন, তার রিসর্টে মাঝে মধ্যেই থাকা হয় ডুয়ার্সে গিয়ে। আর সেখানে রাত্রিবেলা মশার প্রচণ্ড উৎপাত। হ্যাঁ, তো মশার ধূপ কিনতে বেরিয়েছি আমরা। অ্যাকচুয়ালি কালুয়াদাকে বললে এনে দিতেন, কিন্তু আমাদের একটু ইচ্ছে হচ্ছে এক্সপ্লোর করব। হাতে লাঠি দিলেন, দুটো টর্চ দিলেন, বললেন এটা নিয়ে যান, চিতাবে। চিতা। তো সেইখানে আমরা যাচ্ছি গ্রামের রাস্তা দিয়ে হেঁটে, মানে ডুয়ার্সে গিয়ে আর কি, একদম জলদাপাড়ার। চিতাই কি সত্যি থাকে না ওই বন বেড়াল জাতীয়? না, লেপার্ড থাকে। হ্যাঁ, লেপার্ড থাকে, লেপার্ড ঠিক না, চিতাটা থাকে। তো এবার আমরা যাচ্ছি গ্রামের রাস্তা, মানে গ্রাম্য এলাকা তো, একদম জলদাপাড়ার অভয়ারণ্যের পেছনের গেট ওটা। তার আগে কিন্তু ধান জমি ফান জমি সবই আছে। ওখান দিয়ে আসছি, এবার হঠাৎ কোথাও কিছু নেই, পেছন দিয়ে পরিষ্কার বুঝতে পারলাম কিছু একটা দুপদাপ করে লাফ মেরে চলে গেল। আমরা তখন মাথায় ঘুরছে, ওটা চিতা। আমরা তো মানে, আমি বলছি চেঁচাতেও পারছি না, আমার বন্ধু বলছে ছেড়ে দে, চুপচাপ থাক, লাঠিটা হাতে শক্ত করে দাও। প্রায় 2 মিনিট দাঁড়িয়ে রয়েছি, অন্ধকার চতুর্দিক। তারপর হঠাৎ দেখি যে একটা লোক মানে উল্টো দিক থেকে এসে, মানে সঙ্গে কিছু কুকুর, বোধহয় 2-3টে কুকুর নিয়ে সেগুলোকে তাড়াতে চলে গেল। আমি জানি না, তবে মনে হয়েছে যে তারপরে ওটা চিতা কিছু ছিল না, কুকুরই ছিল, হয়তো ওটা আগে চলে এসছে। তো এরকম না, স্থান ভেদে এরকম কিছু ভ্রম হয় মানুষের। না, আপনার ভয়টা ঠিক কিসে, সাপে নাকি সরীসৃপে? সাপে, পার্টিকুলার। ওটা যদি সাপের জায়গায় যদি এখন কুমির হতো, না অতটা ভয় লাগতো না। আচ্ছা, মোটামুটি শেষের দিকে আমরা চলে এসেছি। লাস্ট যে টপিকটা, সেটা আপনার কাছে অত্যন্ত, শুধু আপনার কাছে না, বাঙালিদের মধ্যে সব থেকে মানে ইলিশ আর চিংড়ির পরে যদি কোনো বিষয় নিয়ে সব থেকে বেশি রেষারেষি থেকে থাকে, সেটা হচ্ছে এটাই। তো একটু লাল আর মানে মেরুন আর সবুজের সঙ্গে কি করে জড়িয়ে গেলেন, সেই গল্পটা যদি একটু আমাদেরকে বলতেন। খুব ইন্টারেস্টিং গল্প। জন্মসূত্রে যদি দেখা যায়, তাহলে আমি বাঙাল যাকে বলা হয়, তার কারণ ঠাকুরদা বাংলাদেশের লোক ছিলেন। তো এবং আমরা বাঙাল ঠিক কথা, কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমার মা হচ্ছেন মুর্শিদাবাদের, আমার ঠাকুমা ছিলেন কৃষ্ণনগরে। ঘটি বাড়ির ব্যাপার স্যাপারগুলো আমাদের রন্ধ্রে ঢুকে গেছে। ফলত কি হয়, ঠাকুরদা পর্যন্ত ইস্ট বেঙ্গল, বাবা থেকে মোহনবাগান। হ্যাঁ, বাবা মানে এরকমও ঘটনা ঘটেছে যে, এবং সেটা পুরোপুরি এদিকে ঠাকুমার প্রভাবে বাবার হয়েছে, এবং যা হয় মায়ের প্রভাবে আমার হয়েছে। মামার বাড়ির ব্যাপারগুলো লোকে একটু তাড়াতাড়ি অ্যাকোয়ার করে। তো এরকমও ঘটনা ঘটেছে যে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ হচ্ছে, ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়ে দিয়েছে। দাদু ভীষণ, তখনকার দিনের বুঝতেই পারছিস যে মানে ট্যাঙ্ক থেকে 1 টাকা গলে না, অথচ হঠাৎ করে দেখলাম বাইরে বেরিয়ে গেল যখন ইস্টবেঙ্গল হারিয়ে দিয়েছে মোহনবাগানকে ডার্বি ম্যাচে। এনে খা, 4টে জল ভরা সন্দেশ নিয়ে চলে এসছে।
আমি আর বাবা এতটাই মানে এতটা- ইমোশনালি অ্যাটাচড। এবং আমি আর বাবা তখন ওই সন্দেশ নিয়ে দাদুর পেছন পেছন তাড়া করেছি অলমোস্ট, মানে দাদু হাসতে হাসতে পালিয়ে গেল, মানে এইরকম ব্যাপারটা ছিল, মানে ফলত একটা অন্যরকম পরিস্থিতি ছিল বাড়িতে। কিন্তু অনেক সময় মানে দেখা যায়, বিশেষ করে এখন এই রিসেন্টলি মেসিকে নিয়ে যে ম্যাসাকারটা হলো, এছাড়াও অনেক এর আগেও হয়েছে, বিশেষ করে ইস্ট বেঙ্গল মোহনবাগানের যে সমস্ত ম্যাচগুলো থাকে আফটার রেজাল্ট পলিটিক্যাল যে সিনারিওগুলোকে দেখতে পাওয়া যায়, সেটাকে কি আপনি কতটা সমর্থন করেন বা কি চোখে দেখেন? আমার একটাই কথা মনে হয়, আমি তোরা জানিস এবং আজকেও যখন কথা হলো, আমি একেবারেই অ্যাপলিটিক্যাল মানুষ নই, আমি একেবারেই অরাজনৈতিক মানুষ নই, আমি ভীষণ রকমভাবে রাজনৈতিক, আমার একটা নিজস্ব রাজনৈতিক মতাদর্শ রয়েছে, কিন্তু সেটা থাকা সত্ত্বেও আমি একটাই কথা মনে করি যে খেলাধুলো এই ব্যাপারগুলো রাজনীতির থেকে অনেক অনেক ঊর্ধ্বে থাকা উচিত। এখানে কোনো সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি কেউ কোনোদিনও নাক গলানো উচিত নয়। মানে এর গত সরকারের আমলে যেটা হয়েছে যে মানে নির্লজ্জভাবে এই আমাদের শতাব্দী প্রাচীন যে আমাদের দুটো দল, সেগুলোরও মানে মানে নির্লজ্জভাবে সেগুলোর রাজনৈতিকীকরণ করা হয়েছে। এটা মানে মেনে নেওয়া যায়নি তখন, মানে এটা হ্যাঁ, মানে এটা হয় না। ম্যাসাকার যদি বলা হয়, ক্রিকেটও আমাদের ভারতীয়দের কাছে একটা আবেগের জায়গা। সেই জায়গায় একমাত্র ব্যতিক্রমী উদাহরণ যদি বলতে হয়, সেটা হচ্ছে 2025-এর আরসিবি ফাইনাল, যখন আরসিবি কাপ জেতে একটা ব্যতিক্রমী ঘটনা ঘটেছিল। কিন্তু তার আগেও আমাদের ভারতবর্ষে এত খেলা হয়েছে অন্যান্য, এই ইস্ট বেঙ্গল মোহনবাগানের ফাইনাল বা যে কোনো খেলায় রেজাল্টের পর যে ম্যাসাকারটা দেখা যায়, এইরকম মানে চিত্রনাট্য বাংলা ছাড়া অন্য কোথাও খুব কমই দেখা যায়। তো এই জায়গায় কি আপনি সরাসরি শাসক দলকে দোষ দেবেন, নাকি আমাদের মানসিকতাকে এখানে কিছুটা দায়ী? হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস যে কিছু জায়গায় শুধুমাত্র শাসক দলকেই বা দোষারোপ করা কেন, এই যে কাদাপাড়ার যে ব্যাপারগুলো, ঠিক আছে, ওখান দিয়ে আসার সময় ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ, সব ক্ষেত্রে তো আর মুখ্যমন্ত্রী বা দলের সেই বিশেষ রাজনৈতিক দলের কোনো সমর্থক গিয়ে বলে দেয়নি যে নাও তোমরা লড়ো। এই মানসিকতাটা না কোথাও কোথাও, ওই আবার বললাম আর্থসামাজিক পরিস্থিতি, বোধ হয় আমাদের বাবারা যখন বা আমরা যখন ছোটবেলায় টেম্পো ভরে ভরে ডার্বি ম্যাচ দেখতে যেতাম, তখন সেখানে বিচিত্র রকমের গালাগালি, বিচিত্র রকমের খারাপ কথা, বিচিত্র রকমের অশালীন মন্তব্য, অঙ্গভঙ্গি দেখা যেত। কিন্তু খেলা শেষ হওয়ার পরে আবার কিন্তু অ্যাজ ইট ইজ, যেমনকার তেমন। এখন ব্যাপারটা হচ্ছে তখন মানুষের তুলনামূলক রোজগারের স্থায়িত্ব, মানুষের যে সামাজিক নিরাপত্তা, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এগুলো তো মানুষের একটা ক্ষোভের প্রতিফলন ঘটে, একটা অবলম্বন চাই শুধু তাদের। আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে ঈর্ষাটা, মানে যখন ইস্ট বেঙ্গল জিতছে বা মোহনবাগান যখন জিতছে, জেতার যে খুশিটা তার থেকেও বেশি খুশি হয় তারা উল্টো দিকের দলের মানুষগুলোকে ট্রোল করে। যে ইস্ট বেঙ্গল যখন জিতছে তখন ইস্ট বেঙ্গলের সমর্থকরা ইস্ট বেঙ্গলের জয়টাকে মানে কি বলবো সেলিব্রেট করার থেকে মোহনবাগানের মানুষ মানে সমর্থকদেরকে ট্রোল করাটাকে বেশি এনজয় করছে। আবার উল্টো দিকেও যদি আমি দেখি যে মোহনবাগান যখন জিতছে তখন মোহনবাগানের সমর্থকরা ইস্ট বেঙ্গলের সমর্থকদেরকে ট্রোল করাটাকে বেশি এনজয় করছে, রাদার দ্যান নিজের দলের জয়টাকে এনজয় করছে। একদমই, ওই যে তোকে বললাম যে আর্থসামাজিক পরিস্থিতিতে মানুষ এত মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, তাদের ফ্রাস্ট্রেশন না এইভাবে ফুটে ওঠে। আবারও সেই সিনেমার কথা, মুন্না ভাই এমবিবিএস-এর প্রথম সিনে যখন সুনীল দত্তের পকেট মেরে যাচ্ছে, নওয়াজুদ্দিন সিদ্দিকীর পকেট মার ক্যারেক্টারটা, তখন সুনীল দত্ত ছেড়ে দিচ্ছেন, কিন্তু বাকি সব বলছে যে हमारे हाथ में दे दो साहब हम लोग देख लेते। তখন সুনীল দত্ত বলছে देखा है इसका चेहरा देख इन लोगों का, মানে नवाजुद्दीन के বলছে किसी ने बीवी के पास पीट के आया है, कोई किसी का बेटा उसका बात नहीं सुनता, सब कुछ को लेके इंडिया के बजट से लेके इंडिया के हार तक सब चीज को लेके ये लोग गुस्सा है, और वो गुस्सा तेरे ऊपर নিকালেঙ্গে ছোট দু তুঝকো ইনকে হাত পাত। এই হচ্ছে মানুষের চরিত্র। আমার বাড়িতে আমার বউ আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমার ছেলে আমার কথা শোনে না,
আমার যে চাকরির জায়গা, আমার বস আমাকে বলেছে যে জুতোটা তুলে এনে কালকে পালিশ করে রাখবে, আমি সেইটা কার ওপর ঝাড়বো? নর্মাল কোনো চোর না থাকলেও আমি আমার অপর দিকে দুর্বল যে মানুষটাকে একা পেয়ে যাবো তাকে, বাড়ির কাজের লোকটাকে গালাগালি দেবো, এই ঠিক করে ময়লাটা পরিষ্কার করতে পারো নি, মাইনে কাটবো। বা যদি দেখি খিদের জ্বালায় কোনো বাচ্চা ছেলে একটা টুকরো রুটি চুরি করলো, তাকে 2 চর কষাবো। কিন্তু এদিকে যখন বছরের পর বছর আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে, ঠিক এই কথাটাই ব্যবহার করলাম, মেরে দিয়ে বিদেশে গিয়ে ধনকুবেররা বসে থাকবেন, তাদের গায়ে হাত তোলার সাহস নেই, কারণ আমি তখন সেখানে ভীতু। এই তো মানুষের স্বাভাবিক চরিত্র। এর থেকেই হয় ইস্টবেঙ্গল মোহনবাগানেরও যে সমস্যা তুই যেটা বললি। আমরা একদমই শেষ পর্যায়ে, খুব বেশি প্রশ্ন হাতে নেই। একটা ছোট্ট জিনিস, বর্তমানে রিসেন্টলি তো ছাত্রছাত্রীদের রেজাল্ট বেরিয়েছে, ঠিক। তো আপনার যে সমস্ত ছাত্রছাত্রীরা, যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের মধ্যে রেজাল্টের কি প্রতিফলন দেখা গেছে? হ্যাঁ, এখানে যেটা হচ্ছে যে আমার কোচিং থেকে এবছর মোটামুটি, আমি তো আগেই বললাম যে বাংলা মাধ্যমের ইংরেজি সেভাবে আমি পড়াই না, সেভাবে পড়াই না মানে পড়াই না। আর ইংরেজি মাধ্যমের অর্থাৎ আইসিএসই সিবিএসই মিলে এবছর আমার কাছে যারা পরীক্ষা দিয়েছে প্রায় 80% স্টুডেন্ট, তার মধ্যে ইংলিশে 80% অ্যান্ড অ্যাবভ পেয়েছে। আর হায়েস্ট আমার এখান থেকে 90% অ্যান্ড অ্যাবভ পেয়েছে প্রায় 13 জন। আর হায়েস্ট উঠেছে আমার কাছে ইংলিশে ক্লাস 12-এর একটি মেয়ে পেয়েছে, ঐশিকী দাঁ, সে পেয়েছে 96%। আর কলেজের রেজাল্ট যদি বলি, সদ্য প্রকাশিত বিধান কলেজের যে ইংলিশ ডিপার্টমেন্ট, সেখানে যে ফার্স্ট হয়েছে সেও আমার স্টুডেন্ট অন্তরিবা সাহা, 7.2 SGPA পেয়েছে। এটাই ভালো লাগলো শুনে। আমরা একদম শেষ পর্যায়ে, একটা ছোট্ট র্যাপিড ফায়ার আছে, একদম এটা মজার ব্যাপার। ঠিক, র্যাপিড ফায়ারটা করে আমরা আজকের পর্বটা শেষ করব। ঠিক। আচ্ছা, ডার্বি ব্যাচে মোহনবাগানের জয় নাকি পরীক্ষায় কোনো ছাত্রছাত্রীর 100তে 100 পাওয়া? যে কোনো একটাই বলতে হবে তো? হ্যাঁ, কোনো ছাত্র বা ছাত্রীর 100 পাওয়া। ক্লাসে ফার্স্ট বেঞ্চে শান্ত ছাত্র নাকি লাস্ট বেঞ্চের ডান পেটে কমরেড? অন ক্যামেরা ক্লাসের ফার্স্ট বয়, অফ ক্যামেরা তার উল্টোটা। না, আপনি অফ ক্যামেরাই বলুন না। অফ ক্যামেরা আমি যদি আমার কথাই বলতে চাস তাহলে অবশ্যই লাস্ট বেঞ্চে দুষ্টু ডান পিঠে কমরেড। তবে হ্যাঁ, চেষ্টা থাকবে তাকে সবসময় ফার্স্ট বেঞ্চের উপযোগী করে তোলা। আজকের এই আড্ডায় যদি আমার চেয়ারে আপনি থাকতেন, তাহলে উল্টো দিকে আপনার চেয়ারে আপনি কাকে চাইতেন, উইলিয়াম শেক্সপিয়ার নাকি কার্ল মার্কস? কার্ল মার্কসের সঙ্গে বসে উইলিয়াম শেক্সপিয়ারের লেখাগুলো মার্কসিস্ট যে প্রভাব, সেটা নিয়ে আলোচনা করতে চাইতাম। দারুণ ব্যাপার। আচ্ছা, মোহনবাগান হেরে গেলে ওই দিন কি মানে বাড়িতে খাওয়া দাওয়া রান্না বান্না সব বন্ধ? কিছুটা, মানে অন্তত যদি সকালে মাংস হয়ে থাকে সেটা তো উঠেই যায় মোটামুটি। বাসি রান্না পরের দিন, সেদিন আর খাওয়ার মুড থাকে না, আলু সেদ্ধ ভাত। আচ্ছা, সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শো নাকি ট্রেনের উইন্ডো সিট? ট্রেনের উইন্ডো সিট। সিনেমার পপকর্ন নাকি যুব ভারতীর বাইরে বাদাম ভাজা? অবশ্যই যুব বাইরের ভাজা বাদাম, লোকাল। নস্টালজিয়া। একটা শব্দে বলুন, বর্তমানে শিক্ষা ব্যবস্থা সব থেকে বড় খামতি কি? পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি। একদম। আচ্ছা, পাহাড়ের নির্জনতা নাকি কলকাতার কোনো বড় মিছিলের গর্জন? অবশ্যই পাহাড়ের নির্জনতা। কেউ আপনার সাথে কোনো বিষয়ে তর্ক করছে অথচ সে ভুল, তার এগেনস্টে আপনার অ্যাপ্রোচটা কি হবে? এটা মাস 3 আগেও ছিল যে আমি তার সঙ্গে ঝগড়া করতাম, বাট এখন চুপ থাকবো। মানে মনে মনে হাসবেন? মনে মনে হাসবো। আচ্ছা, একদম লাস্ট, এটা র্যাপিড ফায়ারের মধ্যে আমি ফেলবো না, এটা আপনাকে একটা সরাসরি নিজের সম্পর্কে এমন কোনো রিউমার আছে যেটা আপনি নিজেই রটিয়েছেন? আছে। বাচ্চাদের সম্ভবত তোরাও শুনেছিস, আমি এমনিতেই মাংস খেতে ভালোবাসি, সব রকমের মাংস খেয়েওছি, অনেক রকমের মাংস। কিন্তু আমি একটা কথা রটিয়েছিলাম বাচ্চাদেরকে ভয় পাওয়ানোর জন্য, পরে সেটাই দেখলাম বেশ সত্যি হয়ে গেল। আমি নাকি সাপের মাংস খেয়েছি এবং সাপের প্রতি ভয় রয়েছে বলেই বোধহয় সাপটাকে আমি এইভাবে নিজের মনের অবচেতনে কোথাও হাইলাইট করেছি যে সাপের মাংস খেয়েছি। কোথাও না কোথাও গিয়ে
আপনি মানে এটা বলতে পারবেন নিজেকে, কখনো না কখনো তো আমি ওই ক্যারেক্টারটাকে ডিফিট করতে হ্যাঁ একদম, কখনো না কখনো, এবং সেটা পেটের মধ্যেই নিয়ে গিয়ে পেটের মধ্যে হজম করে ফেলেছি। হজম করে ফেলেছি। না এটা ঠিক, যদি কোনোদিনও ভিয়েতনাম বা বাইরের দেশে যেখানে সাপের মাংস লিগাল সেটা খাওয়ার সুযোগ হয়, ভেবে দেখতেই পারি। ওখানে তো কাঁচা মাংস মানে সাপের রক্তটাও খাওয়া হয়। হ্যাঁ না, অতটা আমার ইচ্ছা নেই, জাস্ট ওই এক টুকরো নিয়ে দেখা, যে আমার প্রধানতম শত্রু যাকে মনে করি সে কেমন, হাউ মাই এনিমি টেস্টস। এটা সবারই কখনো না কখনো ইচ্ছে তো হয়, একদম। এটা বাই টাং অর বাই ব্লাড। বাই টাং অর বাই। এটা তো থ্যাংক ইউ সো মাচ স্যার, একদম। আজকে সন্ধ্যাটা সত্যি খুব ভালো কাটলো। ঠিক আছে, আমি স্যারকে অনুরোধ করব যে পরবর্তীকালেও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার। আর স্যার আজকে এসছেন তার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। খুব আনন্দ করে খুব মজা করে কাটলাম, অনেক প্রশ্নের উত্তর আমরা আজকে পেলাম, তার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার।